এরপরে আবার রেখা সম্পর্কে আগে জানতে হবে। রেখা তো জানো, হ্যাঁ। তো ওইখানে আবার 3 ধরনের আছে। এই যে দুই দিকে যদি তীর থাকে, তাহলে হচ্ছে রেখা। দুই দিকে তীর থাকলে রেখা, মানে তীর দেওয়া আছে মানে হচ্ছে এইদিকে চলতেই থাকবে, এইদিকে চলতেই থাকবে। আর যদি, তো এটা হচ্ছে রেখা, এটা রেখা। আর যদি একদিকে তীর থাকে, একদিকে তীর আছে আর একদিকে নাই, তাহলে রেখা না, তাহলে হচ্ছে রশ্মি বলে। রশ্মি, এইদিকে তীর নাই মানে এদিকে যাবে না, এখানে শেষ এটা। আর ওইদিকে তীর চিহ্ন আছে মানে ওইদিকে চলতেই থাকবে, মানে চলতেই থাকবে। এটা কতদূর যাবে তার কোনো শেষ নাই। তার মানে তুমি এটা কি মাপ করতে পারবা কতটুকু? যেহেতু চলতেই থাকবে, তুমি মাপ করতে পারবা না, ফিতা দিয়ে মাপ করতে পারবে না যে এতটুকু, কারণ থামছেই না, চলছেই। এটাও মাপ করা যাবে না কতটুকু, এটাও মাপ করা যাবে না। তো এটার নাম কি? রশ্মি। এই রশ্মি। আর আরেকটা হচ্ছে এইটা, যেটা কোনো দিকে তীর নাই, এটাকে কি বলে? এটা রেখাংশ। এটা হচ্ছে রেখাংশ। রেখাংশ। তো রেখাংশের দেখো যে কোনো দিকেই তীর চিহ্ন নেই, এবং এটাকে বলা যায় যে রেখা, যেটা দেখো রেখা যেটা রেখার একটা অংশ। রেখাংশ কথাটাতেই বোঝা যাচ্ছে যে রেখার অংশ মানে হচ্ছে রেখাংশ। এই যে এটা যেটা রেখা, যেটা সেখান থেকে মনে করো এই মাঝখান থেকে কেটে নেওয়া হলো, এখান থেকে একটা অংশ কেটে নিলাম, তাহলে সেটা হচ্ছে রেখাংশ হবে। তো এটা ক্লিয়ার? দেখো এখানে কোনো প্রশ্ন আছে? যে রেখা যেটা সেটা হচ্ছে অনির্দিষ্ট, দুই দিকেই চলতেই থাকবে। আর রশ্মি একদিকে চলতে থাকবে, একদিকে স্থির, একদিকে চলতে থাকবে। আর রেখাংশ দুই দিকেই স্থির, কোনো দিকেই চলবে না, এবং এটা হচ্ছে ওই রেখার অংশ। এখন যেটা সংজ্ঞার মধ্যে বললা যে 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র একটি চতুর্ভুজ, তার মানে কোনটা? এই যে এটা রেখাংশ। এইরকম রেখাংশ কয়টা নিতে হবে? 4টা। আমরা আলোচনা করছি চতুর্ভুজ নিয়ে। 4টা রেখাংশ, 1টা 2টা 3টা 4টা হয়েছে না? 4টা রেখাংশ। 4টা রেখাংশ আবদ্ধ হতে হবে, হ্যাঁ, এমনভাবে 4টা রেখাংশ রাখতে হবে যেন কোনো ফাঁকা না থাকে, আবদ্ধ হতে হবে। তার মানে এটার সাথে, এই যে এটার সাথে মনে করো এইটাকে এভাবে লাগিয়ে দিলাম, হ্যাঁ, আবার এইটাকে এভাবে লাগিয়ে দিলাম, আর এইটাকে এভাবে লাগিয়ে দিলাম। দেখো এই যে 4টা রেখাংশ, 4টা রেখাংশ একটার সাথে একটা লাগিয়ে দিলাম, কানেক্ট করে দিলাম, সংযোগ করে দিলাম। এখন কোনো ফাঁকা আছে? এখন কিন্তু কোনো জায়গায় ফাঁকা নাই। দেখো তাহলে এরকম ফাঁকা না থাকলে, একদম আবদ্ধ হলে, তাহলে এটা হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজ হওয়ার জন্য কোনটা বড় কোনটা ছোট এটা দেখার দরকার নাই, কোনটা বড় কোনটা ছোট এগুলো জরুরি না। 4টা রেখাংশ একটার সাথে আরেকটা সংযোগ করে দিলেই চতুর্ভুজ। বুঝতে পারছো নাকি? 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ যে চিত্রটা, সেই চিত্রটাই হচ্ছে চতুর্ভুজ। তো এগুলোতে নাম দেওয়া যায়, যে এখানে এটা এ, হ্যাঁ, এটা বি, সি, ডি, মানে এই 2টা রেখাংশ যে জায়গায় টাচ করেছে সেটা হচ্ছে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। এ বি সি ডি একটি চতুর্ভুজ। ঠিক আছে? তাহলে বলতে পারবা চতুর্ভুজ কাকে বলে? 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। এখানে বাহুগুলোর নাম, এ দেখো এ বি, এটা তো আমরা রেখাংশ বললাম, এ বি রেখাংশ।
এটাকে আবার এই চতুর্ভুজের বাহু বলা যায়, বাহু, এ বি বাহু, এ বি বাহু। এরপরে আর কি বাহু আছে এখানে? হ্যাঁ, বিসি বাহু হবে না? বিসি বাহু, হ্যাঁ বিসি বাহু। এবার কি হবে? সিডি বাহু। এরপর এরপর বলো এডি বাহু। তাহলে চতুর্ভুজের বাহু কয়টা? চারটা। ভালো তো বুঝতে পারছো না, খেয়াল করবো। চতুর্ভুজের বাহু কয়টা? চারটা। এবং কোনগুলা বাহু সেটা বলতে পারবা তো? এই যে এ দুইটা, এই যে এগুলোকে আবার বলা হয় বিন্দু বা শীর্ষবিন্দু বলা যায়। হ্যাঁ, এখানে বই দেখো, কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু। এই দেখো এ বি সি ডি, এটা একটা বিষয়। 2 নম্বর একটা বিষয় হচ্ছে যে এ বি সি ডি, এই যে এই যে দেখো দুইটা রেখাংশ যে জায়গায় টাচ করেছে, হ্যাঁ দুইটা রেখাংশ যে জায়গায় মানে টাচ করে দিয়েছে না, এক জায়গায় টাচ করেছে, সেই ওই যে জায়গায় টাচ করেছে ওই জায়গাটাকে বলা হচ্ছে কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু। দেখো বইয়ের সাথে মিলাও, আমি যেটা বলছি সেটা আছে। এ বি সি ও ডি চারটি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু। তাহলে এই যে এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু, ডি একটা শীর্ষবিন্দু। আমি লিখছি এ বি সি ডি চারটি শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু, শীর্ষ বিন্দু, কৌণিক বিন্দু। এ পর্যন্ত ক্লিয়ার? প্রথমে সংজ্ঞা বললাম, মানে আছে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। এরপরে এখানে বাহু কোনগুলা? এই যে দুইটি শীর্ষবিন্দু, যেই লাইনটা আছে, যে রেখাংশটা আছে সেটা হচ্ছে একটা বাহু। এবি একটা বাহু, বিসি একটা, সিডি একটা, এডি একটা বাহু, চারটা বাহু। এরপরে এ বি সি ডি হচ্ছে চারটি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু। বলতে পারবো কিনা? এরপর আরেকটা বিষয় হচ্ছে, এরপর আরেকটা বিষয় দেখো, এরপরে এখানে কর্ণের একটা বিষয় আছে। কর্ণ চিনো? কোনটা কর্ণ? এই দেখো এই বিন্দুর বিপরীত বিন্দু কিন্তু এটা, হ্যাঁ বিপরীত। তো এই দুইটা যদি আমরা যোগ করে দেই তাহলে এসি হলো। দেখো এসি এটা একটা কর্ণ। এ বিন্দুর বিপরীত বিন্দু হচ্ছে সি বিন্দু, তাহলে এসি কর্ণ। এখানে লিখি এসি। আচ্ছা, আর একটা কি কর্ণ হবে? বিডি। বি বিন্দুর বিপরীত বিন্দু হচ্ছে ডি বিন্দু। বিপরীত বিষয়টা বুঝতে পারছো? বিপরীত। এই এ বিন্দুর বিপরীত বিন্দু ডি হবে না, বিও হবে না, এই যে সি। আর বি বিন্দুর বিপরীত বিন্দু হচ্ছে ডি। বিপরীত বিন্দুটা কানেক্ট করে দিলে সেটা কর্ণ। তাহলে এসি আর বিডি হচ্ছে দুটি কর্ণ, দুটি কর্ণ। এই 4 নম্বর বলছি। 4 নম্বরে সন্নিহিত বাহুর বিষয়টা বলছি। মানে কোন বাহু দুইটা সন্নিহিত বাহু হবে? এ বি আর বিসি, মানে পাশাপাশি দুইটা বাহু সন্নিহিত বাহু হবে। দেখো এ বি আর বিসি অথবা এ বি আর এডি, এরকম পাশাপাশি দুইটা বাহু হচ্ছে সন্নিহিত বাহু হবে। এ বি আর ডিসি মানে সিডি, এটা সন্নিহিত বাহু হবে না, ওটা বিপরীত বাহু। পাশাপাশি একদম লাগানো থাকতে হবে। এ বির সাথে দেখো বিসি লাগানো আছে, তাহলে এ বি আর বিসি হচ্ছে সন্নিহিত বাহু। আবার বিসি সিডি এডি এগুলো সবই কি দিয়েছে এখানে? একটি শীর্ষবিন্দুতে যে দুইটা বাহু মিলিত হয় সেগুলো হচ্ছে সন্নিহিত বাহু। এই যে বি শীর্ষবিন্দুতে এ বি আর বিসি, এই জায়গাটাতে এটাও এসছে না, তাহলে এরা পাশাপাশি শীর্ষবিন্দু, মানে সন্নিহিত বাহু। তো সন্নিহিত বাহু এখানে লিখলে কিন্তু অনেকগুলো হবে।
যে এ বি বিসি, আবার বিসি সিডি, সিডি এডি, আবার এডি এবি। তো এটা লিখছি না, এটা বলে দিলাম যে একটা শীর্ষবিন্দুতে যে দুটি বাহু মিলিত হয় সেই দুটি বাহু হচ্ছে সন্নিহিত বাহু। মনে থাকবে, একটা বিন্দুতে যে দুটা বাহু পাশাপাশি দুটা বাহু থাকবে সেই দুটা বাহু হচ্ছে সন্নিহিত বাহু। আর এখানে বিপরীত বাহুর কথা লেখা আছে। এ বি এর বিপরীত বাহু কোনটা? সিডি। বিপরীত, বিপরীত মানে একদম অপোজিট পাশে যেটা আছে এটা লিখতে পারো। এ বি, এ বি, এ বি ও সিডি, এ বি ও সিডি। আবার হচ্ছে এডি আর বিসি, এই দুটাও বিপরীত বাহু হবে। এ বি ও সিডি এবং এবং হচ্ছে আমরা বললাম এ বি আর সিডি, তাহলে এডির সাথে বিপরীত বাহু কোনটা হবে? এডি। এডি এটার বিপরীত বাহু এই যে এই পাশে চলে আসবে। মনে রাখো কি বলছি, বিপরীত বাহু। এ বি এর বিপরীত বাহু একবার এই পাশে, আবার এডি এর বিপরীত বাহু এই পাশে। তাহলে এডি ও বিসি পরস্পর পরস্পর বিপরীত বাহু। বিপরীত বাহু, বিপরীত বাহুটা ক্লিয়ার কিনা দেখো। আর সন্নিহিত বাহু বলেছি যে পাশাপাশি পাশাপাশি দুইটি বাহুকে সন্নিহিত বাহু বলে। এক বিন্দুতে, একটি শীর্ষ বিন্দুতে যে দুটি বাহু মিলিত হয় সেই দুটি বাহু হচ্ছে সন্নিহিত বাহু। আর এখানে সর্বশেষ একটা পরিসীমার একটা ব্যাপার আছে। পরিসীমা, চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টিকে আর পরিসীমা বলে। এই যে যে বাহুগুলা মানে মনে করো এ বি, এটা দৈর্ঘ্য কত হবে ফিতা দিয়ে মাপ করলে মনে করো যে ধরলাম যে 4 সেন্টিমিটার হলো বা 3 সেন্টিমিটার হলো, এটা ধরলাম এটা 3 সেন্টিমিটার, মনে করো এটা ধরলাম 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এটা ধরলাম 5 সেন্টিমিটার, আর এটা ধরলাম 3 সেন্টিমিটার, এটা ধরলাম 6 সেন্টিমিটার। মানে এমনি ধরলাম যে মাপ করলে এরকম পাওয়া যাবে, মানে ফিতা দিয়ে মাপ করলে সেন্টিমিটার, মিটার, ফিট এগুলো পাওয়া যায় না। তো এটা মাপ করে 4 সেন্টিমিটার ধরে নিলাম, এটা 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে এই চারটা দৈর্ঘ্য যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে এই চতুর্ভুজের পরিসীমা। ক্লিয়ার? চতুর্ভুজের চার বাহুর সমষ্টিকে পরিসীমা বলে। হ্যাঁ, চতুর্ভুজের পরিসীমা বলে। পরিসীমা বলে। পরিসীমা খুবই গুরুত্বপূর্ণ। যদি বলা হয় চতুর্ভুজের পরিসীমা, তুমি বলবা চতুর্ভুজের চার বাহুর সমষ্টিকে চতুর্ভুজের পরিসীমা বলে। যদি ত্রিভুজের পরিসীমা হয়, ত্রিভুজের বাহু কয়টা হয়? ত্রিভুজের 3টা বাহু, ত্রিভুজের 3 বাহুর সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলে। চতুর্ভুজের পরিসীমা এটা যেহেতু, তাহলে চতুর্ভুজের বাহু 4টা, 4 বাহুর দৈর্ঘ্য, 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা, চতুর্ভুজের পরিসীমা বলে। এই একটা চতুর্ভুজ, এটা সম্পর্কে তোমাকে বলতে পারতে হবে যে 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজের বাহু কয়টা হচ্ছে? 4টা, এ বি, বিসি, সিডি, এডি, 4টা বাহু। এরপরে কি বললাম? শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু। তাহলে এই যে এটা একটা শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু, একই কথা মনে রাখবা। শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু একই। বি আর একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু, ডি একটা শীর্ষবিন্দু, মানে এখানে 4টা শীর্ষবিন্দু বা 4টা কৌণিক বিন্দু আছে। মানে কৌণিক বিন্দু কেন বলে? এটা একটা কোণ, এই দেখো দেখো, এটা একটা কোণ, এই যে এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। হ্যাঁ, এটা কোণ, এটা একটা কোণ। তাহলে কোণ কয়টা? 4টা। তার মানে চতুর্ভুজের কোণও 4টা, বাহুও 4টা, কোণও 4টা। এখানে কোণ আছে, এই কারণে এটা এই বিন্দুটাকে কৌণিক বিন্দু বলে। তাহলে চতুর্ভুজের 4টি কৌণিক বিন্দু আছে অথবা শীর্ষবিন্দু আছে। এরপরে কি বললাম? বিপরীত বাহু। বিপরীত বাহু হচ্ছে এ বি এর বিপরীত বাহু একেবারে অপোজিটে। ডিসিও বলতে পারো, সিডিও বলতে পারো, কোনো সমস্যা নাই, একই কথা।
আবার এডি এর বিপরীত বাহু বিসি, এটা গেল বিপরীত বাহু। আর এটা কি ছিল? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কি বলছি? পাশাপাশি। পাশাপাশি বলতে পারো, অথবা বলা যায় যে একটি শীর্ষ বিন্দুতে যে দুটি বাহু মিলিত হয়। একটি শীর্ষবিন্দুতে, বি একটা শীর্ষবিন্দু, দেখো বি একটা শীর্ষবিন্দু, এখানে কোন দুইটা বাহু টাচ করেছে? একটা এ বি আর একটা হচ্ছে এ বিসি, দুইটা বাহু দেখো এক জায়গাতে টাচ করেছে, তাহলে এ বি আর বিসি হচ্ছে সন্নিহিত। আবার বিসি আর সিডি এই দুটাও হবে। আবার সিডি এডি এই জায়গায় টাচ করেছে, এটা হবে। আবার এডি এবি এই জায়গায় টাচ করেছে, এই দুটাও সন্নিহিত হবে। পাশাপাশি দুইটা বাহুকে সন্নিহিত বাহু বলা হয়। আর সর্বশেষ বললাম পরিসীমা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে চতুর্ভুজের 4টা বাহু দেওয়া থাকবে, দিয়ে বলবে যে পরিসীমা কত। হ্যাঁ, এখানে পরিসীমা কত? এখানে পরিসীমা কত বলো তো? এখানে এখানে পরিসীমা যদি বের করি, পরিসীমা কত হবে? এইভাবে এবি যোগ বিসি যোগ এবি যোগ বিসি যোগ সিডি যোগ এডি, তাহলে এবি সমান কত? 4, বিসি সমান 5, সিডি সমান 3, এডি সমান 6। যোগ করলে কত হয়? 9, 9 আর 3 12 আর 6 18, 18 সেন্টিমিটার। এই চতুর্ভুজের পরিসীমা হচ্ছে 18 সেন্টিমিটার। চতুর্ভুজ সম্পর্কে এটুকুই আছে, মানে শুধু চতুর্ভুজ সম্পর্কে। এরপর বিভিন্ন প্রকারভেদ আছে, নাম ভিন্ন ভিন্ন। মানে কোনটার 4টা বাহু সমান, আর বাহু এবং কোণের দুটো এখানে চেঞ্জ হবে হচ্ছে বাহু আর কোণের ভিত্তিতে। হ্যাঁ, তো এটা মনে রাখতে হবে যে বাহুগুলো এরকম, কোণ এরকম, তাহলে এটা নাম কি হবে তোমাকে এটা মনে রাখতে হবে। তো প্রথমে হচ্ছে সামান্তরিক। দেখো প্রথমে সামান্তরিক। সামান্তরিক হচ্ছে যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহু সমান হয়। যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহু সমান, বিপরীত বাহু একটু বললাম না, এই পাশের বিপরীত বাহু এই পাশে, আবার এই ওপরের বিপরীত বাহু নিচে। যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহু সমান হয়, তাহলে বিপরীত বাহু সমান। হ্যাঁ, দেখো এখানে কি লেখা আছে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তা সামান্তরিক। সামান্তরিকের সীমাবদ্ধ ক্ষেত্রকে সামান্তরিক ক্ষেত্র বলে। আচ্ছা, বলেছে সমান্তরাল। দেখো এইটা এইটা সমান্তরাল, আর এই যে এইটা দিলাম উপরে আর নিচে। আচ্ছা, বিপরীত বাহুগুলো যদি বলা হয় সমান্তরাল। আচ্ছা, সমান্তরাল বিষয়টা কি জানো? জানো না? সমান্তরাল মানে দুইটা রেখা একেবারে একইভাবে যদি সামনে দিয়ে আগায়, মানে এইভাবে যাচ্ছে, দুটা কোণ নড়াচড়া করবে না, এদিকেও যাবে না এদিকেও যাবে না, একেবারে সমানভাবে যে চলতেই থাকে, তাহলে সে দুইটা হচ্ছে সমান্তরাল। বোঝা গেছে? যেমন ট্রেনের লাইনগুলো সব সময় একইভাবে যায়, সমান মানে মাঝখানের দূরত্ব সব সময় সমান থাকে। কখনো কি দূরত্ব কম বেশি আছে? নাই। যদি দুইটা লাইন সমানভাবে চলতেই থাকে, মানে যেভাবে যাচ্ছে সেভাবেই চলতে থাকে, মাঝখানের দূরত্ব যদি সবসময় সমান থাকে, যখন এখানে আছে তখন মনে করো ধরলাম 5 সেন্টিমিটার মাঝখানে দূরত্ব আছে, আবার সামনে চলে গেছে তাও 5 সেন্টিমিটার, যত দূর যাবে তত দূর যদি মাঝখানে দূরত্ব সমান থাকে, তাহলে ওই দুইটা লাইন হচ্ছে, লাইন মানে হচ্ছে যে রেখাংশ বা রেখা। যদি সবসময় মাঝখানে দূরত্ব সমান থাকে, তাহলে সেই রেখা দুটা হচ্ছে সমান্তরাল। তো এই যে দেখো এইটা এবং এই যে এইটা, এখানে যদি নাম দেই এ বি সি ডি, তাহলে এ বি আর সিডি এই দুটা সমান্তরাল হতে হবে। সমান্তরাল মানে কি বলছি? দেখো সমান্তরাল মানে কি বলছি, কখন সমান্তরাল হবে? যদি এই দূরত্ব সব সময় সমান থাকে। ভালো মতো খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি দুইটা রেখার মাঝের দূরত্ব সব সময় সমান থাকে, কি বলছি? দুইটা রেখার মাঝের দূরত্ব সব সময় সমান,
এখানেও যতটুকু, এখানেও যতটুকু, এখানেও যতটুকু, সব সময় যদি সমান থাকে তাহলে এই দুইটা রেখা হচ্ছে সমান্তরাল। ঠিক আছে, দুইটা রেখা কখন সমান্তরাল? যদি মাঝের দূরত্ব সব সময় সমান হয়। এখানে 5 সেন্টিমিটার, এখানে যদি আবার 4 সেন্টিমিটার হয়, হবে না। এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে মনে করো মানে 5-এর কাছাকাছি 4.9, তাও হবে না। সব সময় মাঝের দূরত্ব সমান থাকলে দুটো রেখা সমান্তরাল। তো যদি এই দুইটা সমান্তরাল হয় তার মানে মাঝের দূরত্ব সবসময় সমান। তার মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই মাঝের দূরত্ব সব সমান। দেখো এখানে এই জায়গাটা একটু ভালো খেয়াল করো, বলছি যে এইটা আর এটা হচ্ছে সমান্তরাল, তাহলে মাঝের দূরত্ব সব জায়গায় সমান হবে। তো মাঝের দূরত্ব দেখো যে এডি, এটা তো মাঝের দূরত্ব নাকি? এটা এটা এইটা আর এটাও তাহলে সমান হতে হবে না? এইটা আর এটা তাহলে সমান হতে হবে। এটা একটা বিষয় যে এইটা আর এটা সমান্তরাল হলে অটোমেটিক এই এডি আর বিসি মানে সমান হয়ে যাচ্ছে। দুইটা যদি সমান্তরাল হয়, এবি আর বিসি সমান্তরাল, তাহলে মাঝের দূরত্ব দেখো, মাঝের দূরত্ব আমি এখান থেকেও দিতে পারি, যে এটা মাঝের দূরত্ব মানে ফিতা দিয়ে মাপ করলো, এটা কতটুকু, এটা কতটুকু, এটা কতটুকু, তাহলে সমান হবে। যদি এটা সমান্তরাল হয় তাহলে মাঝের দূরত্ব সমান হবে। আচ্ছা, এই দুইটা সমান্তরাল বললাম তাই না? এবার যদি বলি যে এই দুইটা সমান্তরাল, যে এইটার এটা সমান্তরাল, মানে প্রথমে বলছি যে এইটার এটা সমান্তরাল, এই যে মনে করো এরকম এই দুইটা সমান্তরাল। সমান্তরাল কখন বলতে পারবো? যেন মাঝের দূরত্ব সমান, মানে মাঝের এই দূরত্বগুলো সব সমান, এগুলো সব সমান। তো যদি এইটা আর এটা সমান্তরাল বলি তাহলে আবার এই মাঝের দূরত্বগুলো সব সমান, এইভাবে সমান সমান, তার এই লাইনটাও চলে আসছে, এটা এটাও সমান। এটা এটা সমান্তরাল হলে মাঝের এগুলো সব সমান। আবার এই দুটো যদি সমান্তরাল হয়, এইটা আর এটা যদি সমান্তরাল হয় তাহলে আবার এই মাঝের এইগুলো সব সমান। মানে এটা কি মনে রাখতে হবে? দুইটা রেখা সমান্তরাল হলে মাঝের দূরত্ব সব সময় সমান। দুইটা রেখা সমান্তরাল হলে মাঝের দূরত্ব সমান। তো সামান্তরিকের ক্ষেত্রে দেখো এইটার বিপরীত বাহু এইটা, আর এটার বিপরীত বাহু এইটা, এই দুই বিপরীত বাহু সমান্তরাল হবে। এটা সমান্তরাল, এই দুইটা সমান্তরাল হবে, এই দুইটাও সমান্তরাল হবে। সামান্তরিকের ক্ষেত্রে দুটি বিপরীত বাহু সমান্তরাল হবে। ঠিক আছে, তার মানে সবসময় যেন মনে রাখতে হবে যে এটার সমান্তরাল এইটা, এটার সমান্তরাল এটা, এবং সমান্তরাল যদি এরকম হয়, এটা সমান্তরাল এটা হয়, এটা সমান্তরাল এটা হয়, তার মানে এটা সমান এটা, আবার এটা সমান এটা, এটা এটা সমান, এটা এটা সমান। আর সামান্তরিকের ক্ষেত্রে এই দুইটা পাশাপাশি সমান হওয়া যাবে না। কি বললাম? সামান্তরিকের ক্ষেত্রে এইটা এরকম পাশাপাশি সমান হওয়া যাবে না, এই বিপরীত সমান হতে হবে। আচ্ছা, পাশাপাশি বাহুকে কি বলে? ওই যে চতুর্ভুজের সময় পড়লাম, পাশাপাশি দুটো বাহুকে কি বলে? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু সামান্তরিকের ক্ষেত্রে সমান হওয়া যাবে না, বিপরীত বাহু সমান। যেহেতু বিপরীত বাহু সমান্তরাল হচ্ছে তাহলে সমানও হবে। সামান্তরিকের ক্ষেত্রে যেহেতু বিপরীত বাহুগুলো সমান্তরাল হচ্ছে, এই দেখো এইটা এটা যদি সমান্তরাল হয় তাহলে তো এইটা এটা সমান হবে, কারণ সমান্তরাল হলেই তো মাঝের দূরত্বগুলো সমান। এই দিকটা যদি সমান্তরাল বলি এদিক সমান, আবার যদি এই দিক সমান্তরাল বলি তাহলে এই দিকের গুলা সমান। আচ্ছা, সামান্তরিক তাহলে কি কি মনে রাখবা? সামান্তরিক কোনটা মনে বলবা? যে বিপরীত বাহুগুলো সমান্তরাল বলবা, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এটা বললেই তখন আমরা নেক্সট বুঝে যাব যে বিপরীত বাহু সমান। ঠিক আছে, যদি এই দিক এদিক সমান্তরাল হয়, এদিকে এদিকেও সমান্তরাল হয়, তাহলে বিপরীত বাহুগুলো সমানও হবে। এইটা আর হচ্ছে যদি যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, এখন এটা তো সামান্তরিক, এই সামান্তরিকের একটি কোণ যদি সমকোণ হয়, সমকোণ কাকে বলে? সমকোণ কি? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। এখন সমকোণ হতে হলে দেখো এটা একটু বাঁকা আঁকিয়েছে না, এটা একটু বাঁকা আছে না, এটা একটু বাঁকা আছে না, দেখো তো
বাঁকা থাকলে কিন্তু এর কোণ 90 ডিগ্রি হবে না, তাহলে একদম একেবারে সমান করে আঁকাতে হবে যে এইভাবে। তাহলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে, 90 ডিগ্রি হবে। সামান্তরিকের যেরকম বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, আয়তেরও বিপরীত বাহু সমান্তরাল, শুধুমাত্র অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সামান্তরিকের অ্যাঙ্গেলগুলো যদি 90 ডিগ্রি হয় তাকে বলে আয়ত। আয়ত আয়ত দেখো, সামান্তরিক আর আয়তর কথা বলতে পারবা, বুঝতে পেরেছো? সামান্তরিকের কি বলবা? বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, কিন্তু বলতে পারো কোণগুলো 90 ডিগ্রি না, এই কথা যদি বলো সমস্যা নাই, তাহলে আরেকটু ইয়া হলো। এখানে বলবা বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু কোণগুলো 90 ডিগ্রি না। আর আয়ততে কি বলবা? বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু কোণগুলো 90 ডিগ্রি। দেখো কোন সমস্যা আছে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং কোণগুলো 90 ডিগ্রি না, তাকে সামান্তরিক বলে। আর যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল কিন্তু কোণগুলো 90 ডিগ্রি, তাকে আয়ত বলে। আর রম্বস হচ্ছে যে চতুর্ভুজ 4 বাহু সমান, এটা সমান হতে হবে, সব সমান হতে হবে, কিন্তু কোণগুলো 90 ডিগ্রি হওয়া যাবে না। দেখো রম্বস, বাহুগুলো সমান কিন্তু কোণগুলো 90 ডিগ্রি না। আর বর্গ দেখো একেবারে সহজে এভাবে হয়ে যাচ্ছে, বর্গের সব বাহু সমান কিন্তু কোণগুলো 90 ডিগ্রি। কে বলতে পারবা চারটাকে? সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, কোণগুলো 90 ডিগ্রি না। আয়তের বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু কোণগুলো 90 ডিগ্রি। রম্বসের 4 বাহু সমান কিন্তু কোণগুলো 90 ডিগ্রি না। আর বর্গের 4 বাহু সমান, কোণগুলো 90 ডিগ্রি। বলো তো পারবা কিনা চারটা? এই চারটাই গুরুত্বপূর্ণ, এই চারটা। এটা বলতে পারবা? সামান্তরিকের কি বলবা? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল কিন্তু কোণগুলো 90 ডিগ্রি না, সেটা সামান্তরিক। সেম কথা যদি 90 ডিগ্রি হয় তাহলে তার নাম হবে আয়ত। আর যে চতুর্ভুজের 4 বাহু সমান কিন্তু কোণগুলো 90 ডিগ্রি না, সেটা রম্বস। সেম কথা, 4 বাহু সমান কিন্তু 90 ডিগ্রি বর্গ। সমস্যা আছে? দেখো মনে থাকবে কিনা দেখো। আর ট্রাপিজিয়ামটা বলে দেই। ট্রাপিজিয়ামটা হচ্ছে এই দুইটা হচ্ছে সমান্তরাল। দেখো ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল, শুধুমাত্র দুটি বাহু সমান্তরাল হলে তাকে ট্রাপিজিয়াম বলে। এই দেখো লাগিয়ে দিলাম, এই যে দুটি বাহু সমান্তরাল, যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। শেষ, বলতে পারবো না? যে চতুর্ভুজের শুধুমাত্র দুটি বাহু পরস্পর সমান্তরাল, সমান্তরাল এবং অসমান, এই দুইটা বাহু মানে সমান্তরাল হবে কিন্তু সমান হওয়া যাবে না। হ্যাঁ সমান্তরাল হবে। সমান্তরাল মানে মনে আছে কি বলো তো? কোন সমান্তরাল হয়? দূরত্ব, মাঝের দূরত্ব সমান। এই দেখো এখানে মাঝের দূরত্ব সবসময় সমান হতে হবে। মাঝের দূরত্ব সমান মানে হচ্ছে সমান্তরাল। শেষ করছি, দুটি বাহু পরস্পর যদি সমান্তরাল হয়, সমান্তরাল মানে মাঝের দূরত্ব সমান। দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু সমান না, মানে এই যে দেখো এ বি সি ডি, এখানে এ বি আর সি ডি সমান্তরাল। এই যে এ বি আর সি ডি হচ্ছে সমান্তরাল, কিন্তু এ বি আর সি ডি সমান না। এই চিহ্নটাকে বলে সমান্তরাল চিহ্ন। এই যে এইভাবে দিলাম, এটা থেকে বলে সমান্তরাল। এ বি আর সি ডি সমান্তরাল কিন্তু সমান না, একটা বড় একটা ছোট হবে ট্রাপিজিয়ামে। ঠিক আছে, বুঝতে পারছো তুমি? ট্রাপিজিয়ামে কি দুটি বাহু সমান্তরাল কিন্তু সমান না, এটাই হচ্ছে মূল বিষয়। আর বাকি বাহু ওটা কেমন দেখার দরকার নেই, মানে উপরেরটা নিচেরটা অথবা এরকম পাশে এরকম হতে পারে, মানে দুটি বাহু সমান্তরাল কিন্তু দুটা সমান হওয়া যাবে না।
একটু ছোট বড় হতে হবে, তাহলে সে ট্রাপিজিয়াম। তো ঠিক আছে, চতুর্ভুজের কাকে বলে চতুর্ভুজ সম্পর্কে জানলাম, আর চতুর্ভুজের 5টা ধরন সম্পর্কে জানলাম। সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম। এগুলো বলতে পারতে হবে, আরেকজনকে বুঝাতে পারতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।